সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশজুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যু নিয়ে এবং ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ ও তাৎক্ষণিক উপস্থাপন আপনাদের সামনে আমাদের নিয়মিত আয়োজন স্টার নিউজ লাইভ, সঙ্গে রিশান মাহমুদ। আজ 16ই জুলাই পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। দেশজুড়ে নানা আয়োজনে এই দিবসটি পালন করা হচ্ছে। এ নিয়ে আরও খবরাখবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। তামিম, এই জুলাই শহীদ দিবস উপলক্ষে কি কি কর্মসূচি আজ পালিত হচ্ছে, কি কি আয়োজন থাকছে জানাবেন? আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে, যেখানে জুলাই স্মৃতিস্তম্ভ করা হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র। এবং আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই, মেয়র সাহেব, আসলে আজকে শহীদ দিবস এবং শহীদদের অনেক চাওয়া পাওয়া এবং একটা বৈষম্যবিহীন বাংলাদেশ তাদের চাওয়া ছিল, সেই ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়েছি বলে আপনি মনে করছেন? দেখুন, আজকে 2024-এর 16ই জুলাই, আজ থেকে 2 বছর আগে এই চট্টগ্রাম থেকেই মূলত জুলাই আগস্টের বিপ্লব শুরু হয়েছিল। এই চট্টগ্রাম সবসময় ইতিহাসের সাক্ষী। আপনারা জানেন, 71-এর মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন। এই চট্টগ্রাম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল। এই চট্টগ্রাম থেকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের এখানে অনেকেই তাদের তাজা প্রাণ দিয়েছিল। এবং গত জুলাই আগস্টের 24-এ আমরা দেখেছি তারা তাদের তাজা প্রাণ দিয়ে সেদিন চট্টগ্রাম থেকে 3 জন শহীদ হয়েছিল। আমরা ওয়াসিম আকরামকে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের একজন গর্বিত সৈনিক, আমার সাথে রাজনীতি করেছে, চট্টগ্রাম কলেজের ছাত্রদলের একজন সক্রিয় সদস্য। সেদিন অকুতোভয় এই সৈনিককে আমরা দেখেছি। সেদিন মুরাদপুরে, সে নাসিরাবাদ মুরাদপুরে সেদিন নিজের জীবনের বিনিময়ে আজকে জুলাই আগস্টের আন্দোলনের সূচনা করেছিল। আমরা দেখেছি সারা বাংলাদেশে 16ই জুলাই 6 জন শহীদ হয়েছে। 6 জনের মধ্যেই 3 জন শহীদ হয়েছিল চট্টগ্রাম থেকে, প্রথম শহীদ হয়েছিল ওয়াসিম আকরাম। তবে দুঃখের বিষয়, আমি আজকে এখানে দেখতে পাচ্ছি ওয়াসিম আকরামের কোনো ধরনের নাম স্মৃতিস্তম্ভে নাম নেই। এটা নিয়ে আজকে জুলাই যোদ্ধারা অত্যন্ত তারা, যাই হোক, এটা আমি যেটা বলতে চাই, এই ধরনের বৈষম্য কারো রাখা উচিত নয়। ওয়াসিম আকরাম সে কোনো দল কিংবা কোনো ধরনের, সে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠী এভাবে সে রিপ্রেজেন্ট করেনি। সেদিন সে স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সেদিন সে শহীদ হয়েছে। তা আমরা মনে করি আজকের এই প্রেক্ষাপটে এখানে যে জুলাই স্মৃতিস্তম্ভে ওয়াসিমের নাম না থাকা, এটা দুঃখজনক ব্যাপার। আমরা যদিও ওয়াসিমকে আমরা ওয়াসিম আকরাম পার্ক আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করেছি। আমরা ইন্টেরিয়ম গভর্নমেন্টের সময় পূর্ত মন্ত্রণালয়ের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে সেখানে তার নামে নামকরণ করা হয়েছে। এবং আমি অত্যন্ত আনন্দিত যে তার নামে নামকরণের ওই যে উদ্বোধনটা আমি করতে পেরেছিলাম সেদিন। এবং উদ্বোধনী টাকাটা সেদিন ব্রিজের টোলের টাকা 100 টাকা দিয়ে আমি সেদিন উদ্বোধন করেছিলাম। তো আমি মনে করি আজকে যে একটা বিভক্তি আমি দেখতে পাচ্ছি, জুলাই আগস্টের যে চেতনা, সেই চেতনা থেকে অনেক দূর সরে এসেছে তারা, এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজে তারা ব্যস্ত হয়ে গেছে। তো কাজে ওই জুলাই আগস্টের চেতনা ধারণ যতক্ষণ না করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। আমরা এটাই আজকে মনে করি যে এদের চেতনাকে ধারণ করতে হবে। শুনছিলেন আসলে মেয়র যেটা বলছেন যে জুলাইয়ে যে চেতনা, সেই চেতনা যাতে বাস্তবায়ন হয় এবং বাস্তবায়নের পাশাপাশি যাতে যারা শহীদ আছেন চট্টগ্রামে তাদের যাতে পরিপূর্ণ মর্যাদা দিয়ে সেই মর্যাদা ধারণ করা হয় এবং তাদের যাতে স্মৃতিস্তম্ভে যে তাদের নামকরণের যে বিষয়টি আছে সেটি তুলে ধরেছে। এবং যারা জুলাই শহীদ আছেন, যারা যোদ্ধারা আছেন, তারাও কিন্তু এটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যাতে যারা শহীদ আছেন তাদেরকে যাতে তাদের যাতে পূর্ণ মর্যাদা দেওয়া হয় সেটি দাবি জানিয়েছেন। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা
চট্টগ্রাম থেকে জানছিলাম। চট্টগ্রাম বাদেও কিন্তু দেশ জুড়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। সেই খবরাখবরই জানবো, আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে সেখানকার তথ্য জানবো। শুরুতেই যেতে চাই রংপুরে, রাফিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাফিন, আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে এবং এখন কি আয়োজন চলছে জানাবেন? আজ জুলাই শহীদ দিবস। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী চব্বিশের কোটা আন্দোলনের প্রথম শহীদ এবং তার মৃত্যুর পরে কিন্তু চব্বিশের এই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। এই আবু সাঈদের আজ যে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকীকে ঘিরেই কিন্তু আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিশেষ করে আজ সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীবৃন্দ তারা আবু সাঈদের কবর জিয়ারত করতে গেছিল। আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার বাবনপুরে। সেখানে কবর জিয়ারত শেষে কিছুক্ষণ পূর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা শোক র্যালি করেছে এবং এখন তার আবু সাঈদের স্মরণে শোক সভা চলছে। সেই শোক সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আজম খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শোকসভায় উপস্থিত হয়েছে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, রংপুরের যে নারী আসনের যিনি সংরক্ষিত সংসদ সদস্য তিনি রয়েছেন। সামগ্রিকভাবে কিন্তু এই স্মরণ সভা থেকে আবু সাঈদের পরিবার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি জানিয়েছে যে এই আবু সাঈদ হত্যার ঘটনায় যে বিচার কার্য হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই বিচারে যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের সাজা যেন সুনিশ্চিত করা হয় এবং একই সাথে আবু সাঈদের পরিবারের কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলোর বিষয়ে কথা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা ক্ষোভ জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই বিশ্ববিদ্যালয়টি মেগা প্রকল্প নেওয়া হয়েছিল আবু সাঈদ তোরণ, আবু সাঈদের জাদুঘর এবং আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য। তার আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, এই সময়ে এসেও কিন্তু এই যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়েই এখন পর্যন্ত শেষ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে, আজ সকালেও বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী তিনি জানিয়েছেন যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আবু সাঈদ তোরণের যে ভিত্তিপ্রস্তর বা যেটি নির্মাণ কাজ সেটি শুরু করতে পারবেন এবং বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা আবু সাঈদের স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর তারা নির্মাণের কাজ করবে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সকালেও জানিয়েছে। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আজম খান আজকের এই শোক সভার যিনি প্রধান অতিথি, তিনি যেটি জানিয়েছেন যে কিছুক্ষণ পূর্বে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সমস্ত সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন তাদের সাজা নিশ্চিত, সাজা কার্যকর করার জন্য সরকার বদ্ধপরিকর এবং একই সাথে যারা পলাতক রয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমানে এই শোক সভায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক তৈরিকৃত যে ডকুমেন্টারি, অর্থাৎ 24 সালের 1 জুন থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে ঘটনাবলী হয়েছে, আবু সাঈদকে যেভাবে পুলিশ হত্যা করেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ডকুমেন্টারি প্রকাশ চলছে। তবে আবু সাঈদের যারা সহপাঠী এবং সহযোদ্ধা রয়েছেন তারা দাবি করেছেন যে আবু সাঈদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ যেন পরবর্তী প্রজন্মের কাছে ধরে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার যেন তার স্মৃতির জন্য তোরণ, স্মৃতিস্তম্ভ এবং জাদুঘরের কার্যক্রম শুরু করে। রিশাদ। ধন্যবাদ রাফিন আপনাকে। আমি এই মুহূর্তে আছি আসলে জুলাই আন্দোলনের দক্ষিণ চট্টগ্রামের যে বা বৃহত্তর চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের জন্মভূমি পেকুয়াতেই। এখানে কিছুক্ষণ আগে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তার সমাধিতে শ্রদ্ধা এবং মোনাজাত দোয়া কামনা করে গেছেন। এবং এখানকার যে শুধু ওয়াসিম আকরামের স্বজন বা আত্মীয় স্বজন নয়, ওয়াসিম যেহেতু ছাত্র দলের নেতৃত্ব স্থানীয় একজন কর্মী ছিলেন, সেখানে আসলে ছাত্র দলের একটি বড় আক্ষেপ এবং শোকাবহ দিন আজকে। যেহেতু ওয়াসিমকে হারিয়ে ছাত্রদল শুধু চট্টগ্রামের ছাত্রদল নয়, সারা বাংলাদেশের ছাত্রদল এবং অন্যান্য ছাত্র প্রতিনিধিদের ওয়াসিমের যে বার্তা ছিল ফেসবুক বা অন্যান্য মাধ্যমে, ওয়াসিম যে আন্দোলনে জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন এর বড় একটি অংশ আসলে
ওয়াসিম তার সামাজিক মাধ্যমেই চেষ্টা করেছেন, যেহেতু তার বাবার সঙ্গে কথা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলছেন যে তার যে বিচার সেটি সুষ্ঠু এবং তদন্তের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা চান। একই সঙ্গে শেখ হাসিনা যে পালিয়ে থেকে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের হুমকি দামকি বা জুলাই আন্দোলনের মামলা নিয়ে কথা বলছেন, এগুলোর জন্য আসলে ইশরাক হোসেন বলেছেন যে তারা ফাঁসির আর রশি হাতেই প্রস্তুত হয়ে আছেন, যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে যদি পুনরায় আসেন সেই ফাঁসিতেই আসলে শেখ হাসিনাকে তিনি ঝুলন্ত অবস্থায় দেখতে চান, সেই ধরনের কথা বলেছেন। আমরা আসলে কথা বলতে চাই, এখানে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান আছেন। আসলে তাদের কাছে জানতে চাই আসলে ওয়াসিমকে হারানোর যে দিন আজকে, তারা আসলে দিনটিকে কিভাবে দেখছেন সেই বিষয়টি আমাদেরকে আসলে জানাবেন, যে ওয়াসিম আপনাদের আসলে কোন ধরনের ঘাটতিটা পূরণ করতে পারত। ওয়াসিম আসলে একটি কোনো ব্যক্তির নাম বা কোনো নয়। ওয়াসিম সারা বাংলাদেশের মানুষের আবেগ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত সংগ্রামের প্রতিচ্ছবি। শহীদ ওয়াসিম আমাদের জন্য প্রতিরোধের অগ্নিমশাল। আমরা চাই শহীদ ওয়াসিমের মতো প্রত্যেকটা গণতন্ত্রকামী আন্দোলনের যোদ্ধারা যারা রাজপথে রক্ত দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য কাজ করে গেছেন, সবাইকে শ্রদ্ধা ভরে আজকের দিনে স্মরণ করছি। শহীদ ওয়াসিম শুধু আমার সহযোদ্ধা নয়, শহীদ ওয়াসিম আমার কর্মী ছিল, শহীদ ওয়াসিম আমার ভাই। আমরা আমাদের এই শহীদ ওয়াসিমকে হারিয়ে আমরা একজন নিবেদিত প্রাণ ছাত্রদলের আবেগ উচ্ছ্বাসের যেই জায়গাটা, স্বপ্নের জায়গাটা, তাকে আমরা হারিয়েছি। আমরা চাই ওয়াসিমরা বারে বারে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বারে বারে উজ্জীবিত হবে। ওয়াসিমদের মতো তরুণরা আবার আগামীতে যদি স্বাধীনতা হুচটকায়, তখন আবার ওয়াসিমের মতো করে আবার ছাত্র নেতারা হাল ধরে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে, বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে বারে বারে শহীদ ওয়াসিমরা ফিরে আসবে আমাদের মাঝে। কেননা শহীদ ওয়াসিম স্ট্যাটাস দিয়েছিল, শহীদ ওয়াসিমের স্ট্যাটাস এমনই ছিল, হয়তো জীবন দিব নয়তো খুনি হাসিনার মসনসকে তছনছ করে ফেলবো। এই আখ্যা থেকে রাজপথে নেমে জীবন দিয়ে প্রমাণ করলো এই দেশে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়ে রাজপথে থেকে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। 24-এর যে গণ আন্দোলন ছিল সেটাকে ত্বরান্বিত করেছে। ধন্যবাদ ফাহিমুর রহমান। আমরা কথা বলছিলাম আসলে জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে। আসলে ওয়াসিমের বাবাও কিছুক্ষণ আগে বলেছেন যে তার ছেলের যে অবদান জুলাই আন্দোলনে, তাই সেটি শুধুমাত্র তার আত্মা শান্তি পাবে যদি তার যে মামলা, তার হত্যাকারীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে। আমি এই মুহূর্তে চলে যেতে চাই খুলনায়, আমাদের সহকর্মী রাফিউল ইসলাম টুটুল আছেন সেখানে। ধন্যবাদ মুহিব। খুলনায় কিছুক্ষণ আগেই এই জুলাই শহীদ দিবসের আলোচনা সভা শুরু হয়েছে। স্থানীয় শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা চলছে। এই আলোচনাতে খুলনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা 1 আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। এছাড়াও অন্যান্যের মধ্যে আছেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি এবং জামাত, এছাড়া সামাজিক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এখানে আছেন, সরকারি কর্মকর্তারা আছেন এবং বিশেষভাবে উপস্থিত আছেন এখানে আছেন তারা হচ্ছে যে জুলাই যারা যোদ্ধা, কিছু আহত যোদ্ধা তারাও এখানে আছেন। এই আলোচনা সভায় এখন পর্যন্ত যারা কথা বলেছেন, যারা বিশেষ করে জুলাই যোদ্ধা যারা কথা বলছেন, তারা দাবি করছেন যে চেতনা নিয়ে তারা এই আন্দোলন করেছিল এবং একটি নতুন বাংলাদেশ তারা তৈরি করেছিল, সেই বাংলাদেশের যে লক্ষ্য সেটি যেন ব্যাহত না হয়, নিজেদের মধ্যে কোনো কোন্দল বা ভুল বোঝাবুঝির কারণে যেন তৃতীয় শক্তি না আসে, সেটিকে তারা কিন্তু গুরুত্ব দিয়েছেন। তারা গুরুত্ব সহকারে বলছেন যে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন এবং বাংলাদেশ তারা গড়েছিলেন সেটি যেন তারা অব্যাহত থাকে এবং সেই ধারা অব্যাহত থাকতে যারা সরকার, বিরোধী দল সহ যারা আছেন সবাইকে তারা আহ্বান জানিয়েছেন এবং এই আলোচনার মাধ্যমে যে ঐক্যর মাধ্যমে যে এই
দেশ গঠন তারা করতে পেরেছিলেন সেটি যেন অব্যাহত থাকে এবং আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে সেটি তারা এটি দাবি করেছেন বা তারা এটি আশা করছেন। নিশাদ। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জুলাই শহীদ দিবস উপলক্ষে সারা দেশ জুড়ে কিন্তু আয়োজন চলছে এবং সেটি কিন্তু পালন করা হচ্ছে। সেটি আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে, রংপুর, কক্সবাজার এবং খুলনা থেকে। জুলাই শহীদ দিবস ঘিরে নিরাপত্তা রক্ষায় গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে বিজিবি। এ নিয়ে আরও খবর জানবো, সহকর্মী নুরুল আলম ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ফয়সাল, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কিনা? কি বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? রিশান, আপনি যেমনটি বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। পুলিশ যেটি আমাদেরকে বলছে যে গোপালগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তবে গোপালগঞ্জে এই 16 জুলাই অর্থাৎ 2025 সালের 16 জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে যেই সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের, সেখানে কিন্তু 5 জন নিহতের ঘটনা কিন্তু ঘটে। আসলে সেই ব্যাপক সংঘর্ষের পরে যেই 5 জন নিহত হয়েছিল, তারপরে একাধিক মামলা হয়েছে, প্রায় 13টার মতো মামলা হয়েছিল আমরা জানি, এবং কয়েক হাজার আসামি করা হয়েছিল সেই মামলায়, জ্ঞাত এবং অজ্ঞাত। এরপর থেকেই আসলে এই যে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই 16 তারিখকে অর্থাৎ 16 জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে তারা ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে এই দিবসটিকে অর্থাৎ এই 16 তারিখে তারা গোপালগঞ্জ গণহত্যা দিবস পালন করবে। আমরা কিন্তু এই কারণেই দেখতে পেয়েছি যে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যিনি গোপালগঞ্জের পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, তিনি যেটি আমাদেরকে বলছেন যে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এর মাঝেও আসলে বলা যায় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গত 14 তারিখে কাশিয়ানীতে একটি বড় মিছিল করে। সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে মিছিলের পরে তারা সেখানকার বিএনপির কয়েকজন নেতাকর্মী সেই মিছিলে বাধা দিতে গেলে বিএনপির এক নেতার গাড়ি পুড়িয়ে দেয় এবং সেখানে মারধরের কিছু ঘটনা ঘটে। তারপরে কিন্তু পুলিশ সেখান থেকে 18 জনকে গ্রেফতার করে। এর বাইরেও কয়েক জায়গা থেকেই আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যাতে কোনো কার্যক্রম তারা করতে না পারে জুলাইকে কেন্দ্র করে, সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের টহল এবং নিরাপত্তা জোরদার রেখেছে। বিজিবি টহল দিচ্ছে আমরা যেটি দেখতে পেয়েছি, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাক, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা নিরাপত্তা জোরদার রয়েছে। তো রিশান, মোটামুটি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাকারী অবস্থা আর কি গোপালগঞ্জে খুব স্বাভাবিক রয়েছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জুলাই শহীদ দিবস উপলক্ষে সারা বাংলাদেশের কি আয়োজন চলছে এবং গোপালগঞ্জে যে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে সেখানকার এখনকার পরিস্থিতি কেমন। দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আমরা সেই তথ্যই জানব সহকর্মী সিফাতের কাছ থেকে। সহকর্মী সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সচিবালয় থেকে। সিফাত, আজ প্রধানমন্ত্রীর কি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, এখন কি কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন। রিসেন্ট সকাল 9টার পর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 9:30 পর থেকেই এই বৈঠকগুলো শুরু হয়, তবে সেগুলোর বিষয়বস্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা আরও কয়েকটি যে বৈঠক রয়েছে সেগুলোর খবর পেয়েছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের যারা রয়েছেন, তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং তাদের জীবনমান উন্নয়নে কি পদক্ষেপ নেওয়া যায় সেই সংক্রান্ত একটা বৈঠক রয়েছে এবং একজন বিশিষ্ট চিকিৎসক রয়েছে। স্বাস্থ্য খাতে কিভাবে আরও বেশি বাংলাদেশের অগ্রগতি নিয়ে আসা যায়, স্বাস্থ্য খাতে যে সকল দুর্নীতি হয়েছে কিংবা সামনের দিনে বাংলাদেশে যাতে মানুষ বিদেশমুখী না হয়ে বাংলাদেশেই চিকিৎসা সেবা নেয় সেই সংক্রান্ত একটা বৈঠক রয়েছে। এবং জানেন, বিএনপি সরকারের 5 মাস পূর্ণ হবে আগামীকাল।
এর মধ্যে তারা 180 দিনের যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই 180 দিনের পরিকল্পনা নিয়ে তারা কাজ শুরু করেছে, পরিকল্পনা গ্রহণ করছে এবং প্রত্যেক মাসেই কয়েকটি বৈঠক হয় এবং যে মন্ত্রণালয়গুলো রয়েছে রিসেন্ট সেই মন্ত্রণালয়গুলো থেকে যারা মন্ত্রী উপদেষ্টা রয়েছেন, দায়িত্বরত যারা সচিব রয়েছেন তাদেরকে ডেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সেগুলোর 180 দিনের পরিকল্পনা বাস্তবায়নে যে অগ্রগতি সেটি জানতে চান। আজকেও সেরকমই 2-1টি বৈঠক রয়েছে। তো এই যে 180 দিনের পরিকল্পনা তার মধ্যে 5 মাস হয়ে গেল, আর মাত্র 30 দিন রয়েছে, 180 দিনের মধ্যে 150 দিনই শেষ। তো এই 30 দিনের মধ্যে বাকি যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় এবং তাদের যে কর্মসূচিগুলো চলমান রয়েছে খাল কাটা থেকে শুরু করে বৃক্ষরোপণ বিশেষ করে সেগুলো আরও সামনের দিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেসব বিষয় নিয়েও আসলে এই বৈঠকগুলোতে আলোচনা হচ্ছে। তো রিসেন্ট এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে সচিবালয় থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সচিবালয়ে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, এখন কি কর্মসূচি চলছে এবং আজ সারাদিন কি কর্মসূচি রয়েছে সে সম্পর্কে আমাদের অবগত করছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে আমরা আরও খবর জানবো। সহকর্মী শরীফুল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন। শরীফুল, কি কারণে এই হত্যাকাণ্ড, মামলা হয়েছে কিনা, আইনি কোনো প্রক্রিয়া চলছে কিনা, কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। রিশান, আপনি যেমনটি বলছিলেন গতকাল রাত বুধবার রাত ঠিক 9টায় কিন্তু এই যে দুর্বৃত্তদের হামলায় মিঠামইন উপজেলার যিনি সাবেক উপজেলা বিএনপির সভাপতি ছিলেন তার উপর যে দুর্বৃত্তদের যে হামলায় তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় কিন্তু আমরা সবশেষ যে তথ্যটি পেয়েছি পুলিশ সুপারের পক্ষ থেকে, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই দুর্বৃত্তদের মধ্যে যে 3 জন ছিলেন অভিযুক্ত, তাদের 3 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং সেই অভিযুক্ত 3 জন ভাড়াটিয়া খুনি এমনটি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছেন। এবং এই হত্যাকাণ্ড মূলত রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে, রাজনৈতিক জের ধরেই, এমনটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু পুলিশ আমাদেরকে সেই তথ্যটি জানিয়েছে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে মিঠামইন উপজেলা বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। তারা যেটি বলছেন যে আসলে এইভাবে একজন নেতাকে যে একেবারে বাড়িতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তেই যে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে যে নিহত করা হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু তার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও আপনাকে যদি একটু পিছনের ঘটনা বলি যে এর আগেও কিন্তু এই যে বিএনপির যে সাবেক নেতা তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে সরকারি গাছ কাটার অভিযোগে কিন্তু তার যে স্পট সেটি স্থগিত করা হয়েছিল। এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু আমরা যেটি দেখেছি যে 5ই আগস্টের পর থেকেই কিন্তু দলীয় খুন দল সেটি কিন্তু বিরাজ করছিল এবং তারই জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে সেটি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের মিঠামইন যে সাবেক উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা করার ঘটনা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রিশান। শরীফুল, আপনাকে ধন্যবাদ। পাবনার বন গ্রামে দুর্ঘটনার কবলে পড়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স। এই ঘটনায় প্রাণ গেছে 2 জনের। আরও খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, কি কারণে এই দুর্ঘটনা এবং যারা আসলে নিহত হলেন তাদের নাম পরিচয় জানা গেছে কিনা জানাবেন বিস্তারিত। জি নিশান, এই ঘটনার সর্বশেষ আপডেট হলো এই ঘটনায় আরও একজন মারা গেছেন, অর্থাৎ এই ঘটনায় নিহতের সংখ্যা আসলে 3 জনে দাঁড়িয়েছে। নিহত যে বুলু খাতুন ছিল তার স্বামী গুরুতর আহত হয়েছিলেন, তাকে রাজশাহী মেডিকেল নেওয়ার পথে তিনিও মারা গেছেন। ফলে এই ঘটনা নিহতের সংখ্যা 3। এই ঘটনার যদি ঘটনার কারণ উল্লেখ করি যে আজকে সকাল 7:30টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স কিয়া খাতুন নামে একজন মেয়ে রাজশাহী মেডিকেলে মারা যান। সেই লাশ নিয়ে পরিবার যখন সাথিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, পথিমধ্যে ঢাকা পাবনা মহাসড়কের ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ
সংঘর্ষেই ঘটনাস্থলেই 2 জন মারা যায়। অর্থাৎ সেখান থেকে লাশবাহী যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্স থেকে আগেই মৃত অবস্থায় যিনি ছিলেন তার লাশ সহ 3 জনের লাশ উদ্ধার করা হয়। সেটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং তাদের মধ্য থেকে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথেই এই সর্বশেষ একজন মারা যায়। নিশান, এই ছিল আমার কাছে সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কি মর্মান্তিক ঘটনা যে লাশবাহী যে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সের সাথে পাবনা এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষে এই পর্যন্ত কিন্তু 3 জন নিহত হয়েছেন, সেটিই জানাচ্ছিলেন সহকর্মী। বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে সব সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আরও জানবো রাজধানী আগারগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। আবহাওয়া অফিস কি বলছে, কি তথ্য আছে আপডেটেড জানাবেন আপনি? রিশাদ, আবহাওয়া অধিদপ্তর আসলে খুব একটা স্বস্তির খবর দিয়েছে, কোনো ধরনের আশঙ্কা বা বিপদ সংকেত জানাননি। যতটা আজকের আকাশের মেঘ দেখে অনেকে আশঙ্কা করছিলেন যে হয়তোবা জুলাইয়ের প্রথম সপ্তাহ যেভাবে কেটেছে হয়তোবা আরও একটি বিপজ্জনক সপ্তাহ আসছে, কিন্তু সেটি নয়। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে জানিয়েছে যে গত সপ্তাহে অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে যে লঘুচাপটি হয়েছিল সেটির পরে আমরা দেখেছি যে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু গতকালকে উত্তর বঙ্গোপসাগরে যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটির ফলে আগামী 2-3 দিন হয়তোবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সেই ধরনের বড় ধরনের যে ভারী বৃষ্টিপাত হবে কিংবা ঝড় হবে কিংবা পাহাড় ধসের মধ্যে ঘটনা ঘটবে সেরকম আশঙ্কা আবহাওয়া দপ্তর করছে না। তারপরও সতর্কতা হিসাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দর, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং পায়রা বন্দর কিংবা মোংলা বন্দর সহ এই 4টি সমুদ্র সৈকতে 3 নম্বর সতর্কতা সংকেত বজায় রাখা হয়েছে। এছাড়া যে সমস্ত জেলেরা মাছ ধরার জন্য ট্রলার কিংবা নৌকা নিয়ে সমুদ্রে যান তাদেরকে সতর্কতার জন্য উপকূলের আশেপাশে থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তো এছাড়া আবহাওয়া দপ্তর আরেকটি বলেছিলেন যে গত 2-3 দিনে আমরা যেটি দেখেছি যে বৃষ্টি একেবারেই ছিল না বলতে গেলে, এছাড়া রোদ হয়েছে। সেজন্য জুলাইয়ের প্রথম সপ্তাহ যেভাবে মুষলধারে বৃষ্টির ফলে যে ধরনের বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিংবা জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটি কেটে গেছে। তো এখন আবার এই যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি কি ধীরে ধীরে আরেকটি নিম্নচাপের দিকে পরিণত হবে কিনা সেটি আসলে এখনই তারা বলতে পারছেন না। তারা বলছে এটি আসলে সময়ের সঙ্গে সঙ্গে বলা যাবে, তবে তারা ধারণা করছেন যে এটি হয়তোবা জুলাইয়ের প্রথম সপ্তাহের মতো হবে না, অর্থাৎ আগামী 3-4 দিন হয়তোবা ঢাকার সহ দেশের 8টি জেলায় হালকা পাতে বৃষ্টি কিংবা 40 থেকে 60 কিলোমিটার বেগে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে বড় কোনো ধরনের আশঙ্কা তারা করছেন না। রিশাদ, পনেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আবহাওয়া অফিসের আজকের কি আপডেটেড তথ্য আছে, তবে সুখবরই আছে, সেটি কিন্তু সহকর্মী পনেল জানাচ্ছিলেন। চট্টগ্রামে বন্যা পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়ের সঙ্গে সরাসরি আমরা যুক্ত হচ্ছি। নিবিড়, আপনি বন্যা পরিস্থিতি কভার করতে বেশ কয়েকদিন পার্বত্য অঞ্চল থেকে এখন চট্টগ্রামে অবস্থান করছেন। আপনার কাছে কি মনে হয় সামগ্রিকভাবে এখন পরিস্থিতি কেমন সেখানকার? সামগ্রিকভাবে এখন পরিস্থিতি বলতে গেলে যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার যে নিচু এলাকাগুলো রয়েছে, অর্থাৎ আমি যদি বলি 17টি ইউনিয়নের কথা, সেই 17টি ইউনিয়নের ভেতরে কিন্তু যে বাড়িগুলো রয়েছে সেসব বাড়ি থেকে কিন্তু আসলে পানি নেমে গেছে আরও 1 থেকে 2 দিনের মধ্যেই। তবে বাকি যে নিচু এলাকাগুলো রয়েছে কৃষিক্ষেতগুলো রয়েছে সেসব ক্ষেত থেকে কিন্তু আসলে এখনও পানি নামেনি। পাশাপাশি আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিমোহনী এলাকায়, এখানেও কিন্তু আসলে দেখেছি যে বন্যায় যে ভোগান্তি, অনেকের কিন্তু বাড়ি ভেঙে গেছে, অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাট ভেঙে গেছে বন্যার পানির স্রোতে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানকার যে অবস্থা ছিল সেখান থেকে কিন্তু আসলে এইখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, ভুক্তভোগী বানভাসী যারা ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি ত্রাণ সহায়তা সেটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে আরেকটি বিপর্যয় শুরু হয় যে কিভাবে ঘুরে দাঁড়াবে বানভাসীরা। সেখান থেকে কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে এখানে এসেছেন স্বেচ্ছাসেবকরা। এবং জানিয়ে রাখি, যেহেতু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আগামী 19 কিংবা 20 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে বলা যায় যে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে সেই
নিচু এলাকাগুলো থেকে কিন্তু পানি এখনও পুরোপুরি নামেনি। সেসব এলাকায় হয়তোবা বৃষ্টিপাত খুব একটা বেশি হবে না, আবহাওয়া অফিসের যে তথ্য। তবে বৃষ্টিপাত হলে এসব এলাকার পানি হয়তোবা খানিকটা বাড়তে পারে, এবং সেই সাথে নিচু যে এলাকাগুলো রয়েছে কিংবা নিচু যে এলাকায় যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো খানিকটা পানিতে ডুবতে পারে, এমন তথ্য কিন্তু স্থানীয়দের মাধ্যমে কিংবা স্থানীয়দের সাথে কথা বলে আমি পেয়েছি। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। এখন তেমন কোথাও আর বাড়িঘর পানির নিচে রয়েছে এমন চিত্র কিন্তু আমরা এখন আর দেখিনি। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রিশাদ। নিবিড়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমরা পদ্মার ভাঙনের খবর জানবো। মানিকগঞ্জের পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, নিঃস্ব হচ্ছে মানুষ। এ নিয়ে আমরা আরও জানবো। সরাসরি আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। মাহিন, এই ভাঙন ঠেকাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে কিনা, সবাই সঠিকভাবে পাচ্ছে কিনা জানাবেন। রিশান, আমি একটু জানিয়ে রাখি যে মানিকগঞ্জ মূলত ভাঙন কবলিত তিনটি উপজেলা, তার মধ্যে পদ্মা ভাঙনে হরিরামপুর শিবালয় এবং যমুনার ভাঙনের শিবালয় এবং দৌলতপুরের অংশ। কিন্তু আমি একটু আপনাদের তথ্য দিয়ে রাখি, আসলে ত্রাণ কার্যক্রম আসলে তেমন চোখে পড়েনি, তবে পদ্মা ভাঙনে কিন্তু প্রশাসন কাজ করছে। বিশেষ করে তারা জিও ব্যাগ ফেলছে এবং সাময়িক আপৎকালীন কাজ করছে। তবে স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা মূলত চাচ্ছেন স্থায়ী যে বেড়িবাটির যে ব্যবস্থা, স্থায়ী বন্দোবস্ত যাচ্ছে, যাতে পদ্মার ভাঙনটা আসলে কমে যায় বা যাতে স্থায়ী একটা ব্যবস্থা যাচ্ছে। কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কেমন ব্যবস্থা কিন্তু কিছু জায়গায় করেছে, এবং তারা যেটি আশা করেছে, বিশেষ করে চরাঞ্চল যে অবস্থা রয়েছে দৌলতপুরের বাঘটিয়া যমুনা আর পদ্মার ভাঙন যদি বলি, তাহলে লেসরাগঞ্জ ইউনিয়ন সহ যে মেইন ভাঙনটি, প্রধান যে ভাঙনটি দেখা দিয়েছে সর্বশেষ 3 বছর, এবং এই বছরও কিন্তু প্রায় অর্ধশতাধিক বাড়ি এবং কয়েক শত বিঘা জমি কিন্তু ফসলের জমি ইতিমধ্যে পদ্মার করাল ঘাসে কিন্তু বিলীন হয়ে গেছে। আর আরেকটু তথ্য দিয়ে রাখি, আর যদি বলি চরাঞ্চলের বাইরে যে পদ্মার শিবালয়ের যে অংশ এবং হরিরামপুরের যে অংশ, এই দুইটি অংশ কিন্তু ব্যাপক ভাঙন দিয়েছে। বিশেষ করে কাঞ্চনপুরে 7 মিটার কিন্তু জিও ব্যাগ ফেলার কাজ। মাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম মানিকগঞ্জের নদী ভাঙনের পরিস্থিতি সম্পর্কে। বন্যায় কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলো। তা নিয়ে আমরা আরও জানবো। বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, পর্যটন কেন্দ্রগুলো তো খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে পাহাড় ধসে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই রাস্তাগুলো কি মেরামত করার পরে খুলে দেওয়া হলো, নাকি এখনও ঝুঁকিপূর্ণ আছে? জানাবেন বিস্তারিত। ঈশান, যেহেতু আহ, যেহেতু মানে বান্দরবান দিন দিনই যে বন্যার পর স্বাভাবিক শুরু হতে চলে, তো সেক্ষেত্রে যেহেতু ওই আগে প্রায় 3 দফার আগে 6 তারিখ থেকে প্রায় 3 দফা পর্যটন কেন্দ্র নিষিদ্ধ করা হয়েছিল পর্যটকদের জন্য। এর কারণ হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে মানে পর্যটক এবং সাধারণ মানুষের যানবাহন নিরাপত্তার কারণে কিন্তু এটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তো যেহেতু আজকে খুলে দেওয়ার কারণটা হচ্ছে কি, এই সড়ক পথ গতকাল থেকে থানচি রোড সড়ক পথ খুলে দেওয়া হয়েছে। যোগাযোগ যেটা ছিল সেটা স্বাভাবিক হয়েছে, একই সাথে রুমা যে যোগাযোগ সেটিও স্বাভাবিক হয়েছে, এবং রোয়াংছড়ির যে দেবদা খুমনের যে সেটিও স্বাভাবিক হয়েছে। তো বলা চলে যে যেহেতু বৃষ্টি নাই বললে চলে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে খুলে দেওয়া হয়েছে। যেহেতু বন্যা যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব সড়কগুলো কিন্তু মেরামত চলমান রয়েছে। কেননা এই যে এলজিডির যে সড়ক, অভ্যন্তরীণ সড়ক যেসব নষ্ট হয়েছে, রোডস অ্যান্ড হাইওয়ে যে নষ্ট হয়েছে, তাদের কিন্তু দ্রুত আকারে মেরামতের সংস্কার কাজ চলমান রয়েছে। তো সেক্ষেত্রে বলা চলে। তবে একটা জিনিস জানি আর কি ঈশান, এখনো কিন্তু বান্দরবান আর রাঙ্গামাটির যোগাযোগ কিন্তু এখনো বন্ধ রয়েছে, কেননা যেহেতু যে বীজঘাটা এলাকায় একটি বীজ ধসে পড়ার কারণে এখনো বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে যদি বৈরিক হাওয়া যদি স্বাভাবিক থাকে, তাহলে যে বান্দরবানের যে স্বাভাবিক যে আগে যে জীবনযাত্রা সেটি আবারও নতুন। আকাশ, আপনাকে ধন্যবাদ। বগুড়ার বাজার পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে সহকর্মী জজিফ হোসেন প্রতীক আমাদের সঙ্গে যুক্ত আছে। প্রতীক, বাজারে বেচাকেনা কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন জানাবেন।
দেখুন, আসলে গেল 2-3 দিনের তুলনায় আজকের যে সবজির বাজার, সেই সবজির বাজারটি আমরা দেখছি বেশ চড়া। এখানে প্রত্যেকটি সবজিতেই আমরা দেখছি প্রায় 15 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে। এর মধ্যে আলু ছাড়া বিশেষ করে পটলের যে দাম, সেই পটলটি বিক্রি হচ্ছিল যেটি 2 থেকে 3 দিন আগেও 30 টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে এবং করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। মোটামুটি তরিটিও বিক্রি হচ্ছে আজকে 60 টাকা কেজিতে, আমরা যদ্দূর শুনেছি। তো আজকের যে বাজার, সেই বাজারটি বলা চলে যে গেল 2-3 দিনের তুলনায় আজকের বাজারটা বেশ চড়া। এবং এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গেল কয়েকদিনের যে টানা বর্ষণ এবং বৃষ্টিপাতের কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে কৃষকরা তাদের যে জমি থেকে সবজি সেটি সঠিক সময়ে তুলতে পারেননি। একই সাথে কিছু সবজির গাছ মরে গেছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন, যে কারণে সবজির দাম কিছুটা বাড়তি হয়েছে এই সময়ে। এবং জানিয়েছেন যে আসলে সবজির দাম এই সময় কম থাকা সত্ত্বেও যেহেতু বৃষ্টিপাত হয়েছে, এই কারণে হয়তোবা সবজির দামটি আবার বেড়েছে, এই জন্য তারা মেনে নিয়েছেন, আমাদেরকে তারা জানিয়েছেন ক্রেতারা। তো আবারও সবজির দামটি যখন সরবরাহ ঠিক হয়ে যাবে, তখন আবারও কমতে শুরু করবে বলে আমাদেরকে তারা জানিয়ে, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন। তো সবজির বাজার ছাড়া মাছ, মাংস এবং মুরগির বাজার কিন্তু এখনো বর্তমানে স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। প্রতীক, আমরা বুঝতে পারছি সেখানকার বাজারের দর আপনি জানাচ্ছিলেন। বগুড়ার এ পর্যায়ে রাজধানী কাউরান বাজারে কি পরিস্থিতি আছে, কেমন বেচা বিক্রি এবং দাম রয়েছে, সেটি জানবো সহকর্মী আতাউরের কাছ থেকে। যেমনটি বলছিলেন যে আসলে গত কয়েকদিন টানা বৃষ্টি ছিল, এরপরে মাঝখানে আজকে 2-3 দিন ধরে বৃষ্টি নাই বললেই চলে। তবে এই বৃষ্টি না থাকলেও কিন্তু এখন সবজির বাজারে সেই চড়া দামটাই রয়ে গেছে। বিশেষ করে প্রতিদিনই আসলে কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে দাম বাড়ছে। যেরকমটা আসলে আমরা যদি একটু আমরা এখন এই মুহূর্তে কারওয়ান বাজারে আছি, যেখানে আসলে পাইকারি বা খুচরা দুই পর্যায়ে আসলে সবজির দামগুলো দেখা যায়। সেখানে আমরা এখানকার যে বিক্রেতারা ছিল, প্রথমে আসলে তাদের সাথে কথা বলছিলাম যে গত কয়েকদিন যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির সময় যে সবজির দাম বেড়েছে বা বাড়তে দেখা গেছে, সেটা আসলে কোন পর্যায়ে এসে ঠেকেছে। তো সেই জায়গাতে তারা যেটা বলছিলেন যে বৃষ্টির পানি এই মুহূর্তে গত 2 দিন ধরে বৃষ্টি না থাকলেও, বৃষ্টির পানি নেমে গেলেও কিন্তু যে গাছগুলো আসলে সবজির গাছগুলো ছিল বা ক্ষেতগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটাই বেশিরভাগ এলাকায় নষ্ট হয়ে গেছে বা সেই গাছগুলো ফল অতি দ্রুত আশা করা যাচ্ছে না। তো যে কারণে আসলে প্রতিদিনই তারা যে সবজির যে চাহিদা আছে, সেই চাহিদার বিপরীতে সবজি দরকার সেটি আসলে তারা পাচ্ছেন না। বিশেষ করে রাতের মধ্যে যেই সবজিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেগুলো সকালের যে ক্রেতা চাহিদা আছে তার বিপরীতে প্রতিদিনই আজকে গত 3-4 দিনে প্রতিটি সবজি, বেশিরভাগ সবজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে। বিশেষ করে যেগুলো গরমকালের সবজি ছিল, বিশেষ করলা, টমেটো, শসা বা বরবটি, এই বেগুন, এই সবগুলো সবজি কিন্তু এখন 80 থেকে 100-120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া সবজিগুলো মরিচ বিক্রি কয়েকদিন আগে 20 টাকা যে কেজি ছিল 60 থেকে 70 টাকা, সেই কাঁচামরিচ এখন বিক্রি 100 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে যেই বা চিচিঙ্গা ছিল, সেগুলো প্রায় 10 থেকে 20 টাকা কেজি বেড়ে গেছে। আর লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, সেই লাউ আজকে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা আকার ভেদে। বাজারে যে দাম বাড়তি যে জায়গাটা বা বাড়তি অবস্থা, সেই জায়গায় আসলে বিক্রেতারা বলছেন যে এখন হয়তো 30-40 টাকা দাম বেড়েছে, কিন্তু আগামীতে আরো 2-4 দিন বা 5 সপ্তাহখানিক সময়ে গেলে হয়তো বলা যাবে যে আসলে দাম আরো কি পরিমাণ বাড়ে, বিশেষ করে গাছ নষ্ট হওয়া বা ক্ষেত। আতাউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর বাজারের পরিস্থিতি জানছিলাম সহকর্মী আতাউরের মাধ্যমে। শুরু হচ্ছে 400 বছরের ঐতিহ্যবাহী ধামরায়ের রথযাত্রা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সোহান সিরাজি। আমরা সরাসরি যুক্ত হয়ে তার কাছ থেকে তথ্য জানব। সোহান, শুরু হয়েছে কিনা রথযাত্রা এবং কি কি আয়োজন দেখছেন জানাবেন। জি
রিশান, আপনি যেমনটি জানতে চাচ্ছেন, ধামরাই অর্থাৎ ঢাকা জেলার সবশেষ উপজেলা ধামরাই উপজেলার যে 400 বছরের ঐতিহ্য যশোমাধব দেবের যে রথযাত্রা, সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। এটি যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে বৃহৎ আকারে যে রথটি রয়েছে, এটি কিন্তু বিকেল 4:30টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এই রথ টান অর্থাৎ এখান থেকে যশোমাধব দেবের যে রথটি সেটি টেনে কিন্তু তার মাসির বাড়ি অর্থাৎ কিছু দূর সামনে যাত্রাবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হবে। সেটি কিন্তু অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টার দিকে এবং এর আগ পর্যন্ত এখানে কিন্তু যারা ভক্তকুল রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং এই যে যশোমাধব দেবের যে রথটি রয়েছে এখানে কিন্তু তাদের যে প্রণাম বা অঞ্জলি সেটি কিন্তু তারা প্রদান করছেন এবং এটিকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই এই ধামরাইতে একটি বিশাল যে মেলার আয়োজন করা হয় সেটি কিন্তু এবারও অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মেলাটি কিন্তু মাসব্যাপী চলমান থাকে এবং সেই মেলায় কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এবং সেই মেলায় তাদের যে প্রয়োজনীয় কেনাকাটা সেটি সেরে থাকে এবং এর পাশাপাশি আজকে যে রথ টানটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু দর্শনার্থীরা আসে এবং বলা হয়ে থাকে এখানে লাখো মানুষের কিন্তু ঢল নামবে এবং আগামী 24 তারিখ উল্টো রথযাত্রার মধ্য দিয়ে কিন্তু এই যে যশোমাধব দেব যিনি রয়েছে তিনি কিন্তু আবার পুনরায় তার যে বাড়ি রয়েছে সেখানে ফিরে আসবে এবং এর মধ্য দিয়ে এই যে এর আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এই বছরের মতো শেষ হবে। তো রিশান, এই ছিল আমার কাছে ধামরাই রথ যাত্রা নিয়ে আপাতত সবশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম 400 বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ের যশোমাধব রথযাত্রা নিয়ে বিস্তারিত। এই ছিল স্টার নিউজ লাইভে।